সুপ্রভাত। আপনাদের সকলকে জিওগ্রাফি স্টাডি সেন্টার চ্যানেলে স্বাগত। আজকে আমরা আমাদের চ্যানেলে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার সম্পর্কে আলোচনা করব। এই ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বিষয়টি একটু আলোচনার ক্ষেত্রে বড় হয়ে যাবে বলে আমরা এই বিষয়টিকে দুটি ভাগে ভাগ করে নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করব। আজকের প্রথম ভিডিওতে আমি ওজোন স্তর কী এবং এর সৃষ্টি ও এর গহ্বর বা অবক্ষয় জিনিসটা কী এই সম্পর্কে আলোচনা করব। দ্বাদশ শ্রেণী এবং দশম শ্রেণীতে এই ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বিষয়টি রয়েছে। দশম শ্রেণীতে একটু অল্প করে রয়েছে এবং দ্বাদশ শ্রেণীতে এর বেশ কিছুটা অংশ দেয়া আছে। প্রথমেই আসা যাক ওজোন স্তর জিনিসটা বা ওজোনোস্ফিয়ার, এই ওজোন কথাটা কোথা থেকে আমাদের মধ্যে এলো। 1940 খ্রিস্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্কনবিন সর্বপ্রথম ওজোন গ্যাসের নামকরণ এবং শনাক্তকরণ করেন। এই ওজোন শব্দটির উৎপত্তি আসলে ওজো কথা থেকে এসছে, যেটা একটি গ্রিক শব্দ যার অর্থ হলো স্মেল বা গন্ধ। এবার আসা যাক ওজোন স্তরের যদি কোনো সংজ্ঞা হয় বা ওজোন স্তরটা কাকে বলে আমরা যদি বলতে চাই, তাহলে বলা যেতে পারে স্ট্র্যাটোস্ফিয়ারের 12 থেকে 35 কিমি উচ্চতায় অবস্থিত হালকা নীল বর্ণের আঁশটে গন্ধ বিশিষ্ট 3টি অক্সিজেন পরমাণুর আইসোটোপ যুক্ত গ্যাস ওজোন রূপে পরিচিত। তাহলে এই ওজোন জিনিসটা হলো 3টি অক্সিজেন পরমাণু আইসোটোপ যুক্ত একটি গ্যাস। 12 থেকে 35 কিমি ব্যাপী বিস্তৃত অঞ্চলটিকেই আমরা কি বলবো? ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর। এই 12 থেকে 35 কিমি উচ্চতা অঞ্চলটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত। 1913 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী চার্লস ফেব্রি এবং হেনরি বুসন এই ওজোন স্তরের যে অস্তিত্ব রয়েছে আমাদের বায়ুমণ্ডলের স্তরে তা সম্পর্কে আলোকপাত করেন। কেবলমাত্র এই ওজোন স্তরের অস্তিত্ব রয়েছে তাই নয়, এই ওজোন স্তরের আমাদের জীবজগৎ বা পৃথিবীর ওপর একটি বিশেষ তাৎপর্য লক্ষ্য করা যায়। এই তাৎপর্যগুলি হলো ওজোন স্তর অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দিয়ে সুরক্ষাকারী বর্ম বা পৃথিবীর ছাতারূপে কাজ করে। বর্ষাকালে আমরা যেমন কৃত্রিম একটা ছাতা নিয়ে আমাদের গাকে বাঁচাই বা শরীরকে বাঁচাই বৃষ্টির হাত থেকে, জল যাতে না আমাদের শরীরে পড়ে, তেমনই বায়ুমণ্ডলে ওজোন স্তর হলো একটি প্রাকৃতিক ছাতা বা পর্দা, যা সূর্যের যে অতিবেগুনি রশ্মি বা ক্ষতিকারক রশ্মিগুলিকে আটকে দিয়ে আমাদের জীবজগৎ এবং পৃথিবীকে রক্ষা করে। এর পরে আসা জাগের অপর তাৎপর্য হলো ওজোন স্তর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে সমগ্র জীবজগৎকে সুরক্ষা প্রদান করে বলে একে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এবং শোষণ করে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের নিম্নস্তরের উষ্ণতা বৃদ্ধিকে প্রতিহত করে। তাহলে কি করছে? শুধুমাত্র রোধ করছে রশ্মিটাকে তাই নয়, রশ্মিটাকে নিজে শোষণ করে নিচ্ছে এবং তার ফলে আমাদের জীবজগৎ রক্ষা পাচ্ছে এবং ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের যে উষ্ণতার যে স্বাভাবিক বৃদ্ধি, এই জিনিসটাকে কিন্তু সঠিকভাবে রক্ষা করে চলেছে। এই রশ্মিগুলো যদি আমাদের ভূপৃষ্ঠে বা বায়ুমণ্ডলে এসে পৌঁছাতো, তাহলে বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠের উষ্ণতা অধিক হারে বৃদ্ধি পেত। এই ওজোন স্তর পরিমাপ করার এবং একে মাপার একটি যন্ত্র আছে এবং একটি একক আছে। স্পেকট্রোফোটোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়। যন্ত্রটির নাম হচ্ছে স্পেকট্রোফোটোমিটার, এবং যে এককে এই মিটারে ওজোন স্তর মাপা হয় সেই এককটি হলো ডবসন বা ডিইউ একক। এই ডবসন এককের সাহায্যে ওজোন স্তর মেপে লক্ষ্য করা গেছে স্ট্র্যাটোস্ফিয়ারে গড়ে 300 ডবসন ওজোনের অস্তিত্ব রয়েছে। তবে নিরক্ষীয় অঞ্চল থেকে
বায়ুর ঊর্ধ্বমুখী সঞ্চালন এবং মেরু ঝড়ের কারণে মেরু ও উপমেরু অঞ্চলে ওজোন গ্যাসের অণুগুলি সঞ্চিত হওয়ায় এই অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। তাহলে নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু যদি ঊর্ধ্বমুখী সঞ্চালনের ফলে কী হচ্ছে, মেরু ঝড়ের সৃষ্টি হচ্ছে। তার ফলে গ্যাসের অণুগুলি মেরুর দিকে, দুই মেরু অর্থাৎ যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে এই অণুগুলো বেশি পরিমাণে সঞ্চয় ঘটে এবং ওজোন গ্যাসের ঘনত্বটাও সেখানে বেশি পরিমাণে বৃদ্ধি পায়। নিরক্ষীয়, নাতিশীতোষ্ণ এবং মেরু উপমেরু অঞ্চলে যদি আমি যথাক্রমে বলি ওজোন স্তরের ঘনত্ব কত কত, তাহলে আসছে প্রথমে নিরক্ষীয় স্তরে এর ঘনত্ব প্রায় 250 ডিইউ বা ডবসন, এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে 350 ডিইউ বা 350 ডবসন, এবং মেরু বা উপমেরু অঞ্চলে 450 ডবসন। তাহলে পর্যায়ক্রমে এটা দেখতে পাচ্ছি যে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে সরে যাচ্ছে এর ঘনত্বটাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবার আসি আমরা ওজোন স্তরের যে সৃষ্টি, কিভাবে ওজোন স্তরটা সৃষ্টি হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে। এই ওজোন স্তর গ্যাস মূলত অস্থায়ী প্রকৃতির। ওজোন স্তর সবসময় স্থায়ী নয়, অস্থায়ী প্রকৃতির। সৃষ্টি হয়, আবার ক্ষয় হয়, আবার সৃষ্টি হয়, এভাবেই ওজোন স্তর আস্তে অবস্থান করছে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে। প্রথম যদি আমি আসি প্রথম বিক্রিয়াটায়, প্রথমে অতিবেগুনি রশ্মির সঙ্গে বা আলট্রা ভায়োলেট রশ্মির সঙ্গে অক্সিজেন অণুর বিক্রিয়ার ফলে দুটি অক্সিজেন পরমাণু উৎপন্ন হয়। O2 সঙ্গে যুক্ত হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি, সেটা ভেঙে গিয়ে হচ্ছে O+O। 2 নম্বর বিক্রিয়ায় আসি, এই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেন অণুর সঙ্গে মিলিত হয়ে ওজোন সৃষ্টি করে। তাহলে প্রথমে সৃষ্টি করছে দুটো অক্সিজেন পরমাণু, এবং সেই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেন অণুর সঙ্গে অর্থাৎ O3 হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যে জিনিসটা সৃষ্টি করছে সেটা কি হচ্ছে, ওজোন সৃষ্টি করছে বা O3 সৃষ্টি করছে। এখানে আমি বলি O2 প্লাস O প্লাস M ও O3 প্লাস M বা O2 প্লাস O সমান O3। এক্ষেত্রে যে আমি M জিনিসটাকে আনলাম, এমটি হলো শক্তি ও ভরবেগের ভারসাম্য, যা অক্সিজেন অণুর সঙ্গে কী করছে, অন্য অণু বা পরমাণুর সংঘাতের ফলে সৃষ্টি হচ্ছে। এমটা অক্সিজেন অণুর সঙ্গে অন্য অণু বা পরমাণুর সংঘাতের ফলে সৃষ্টি হচ্ছে, যেটি এখানে শক্তি এবং ভরবেগকে দেখাচ্ছে। আর এই বিক্রিয়াটির ফলে তাপ সৃষ্টি হচ্ছে, একে আমরা বলছি তাপ উৎপাদক বিক্রিয়া। এই জিনিসটার ফলে যে তাপের সৃষ্টি হচ্ছে তাই জন্য একে বলা হচ্ছে তাপ উৎপাদক বিক্রিয়া। এখানে আমরা তাহলে দেখতে পেলাম দুটো বিক্রিয়ার মাধ্যমে কিভাবে ওজোন স্তর সৃষ্টি হচ্ছে। এবার আসা যাক ওজোন স্তরের অবক্ষয় ও ওজোন গহ্বর জিনিসটা কি। প্রথমে আসা যাক ওজোন স্তরের অবক্ষয় যে প্রমাণ রয়েছে, যে ওজোন স্তর অবক্ষয় হচ্ছে কী কী থেকে আমরা জানতে পেরেছি বা কারা এই সম্বন্ধে আমাদের তথ্য প্রদান করেছেন সেইখানে। 1 নম্বর আমি যদি বলি, 1974 থেকে 75 খ্রিস্টাব্দে ইউএসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এম মলিনা এবং এস র্যাডজেল ওজোন স্তরের ধ্বংসের বিষয়ে তাদের সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য প্রকাশ করেন। তাহলে প্রথমে 1974 খ্রিস্টাব্দে থেকে 75 খ্রিস্টাব্দের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছিলেন ইউএসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এম মলিনা ও এস র্যাডজেল। এবং এর আগেও যে ওজোন স্তরের যে অবক্ষয় তাই সেটা সুস্পষ্ট একটি প্রমাণ পাওয়া গিয়েছিল 1967 খ্রিস্টাব্দে রাশিয়ার উপগ্রহ মাধ্যমে যে ওজোন স্তরের পরিবর্তন লক্ষ্য করা হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল ওজোন স্তর অবক্ষয় ঘটে বা ওজোন স্তরের অবক্ষয় হচ্ছে। এছাড়াও বিভিন্ন আরও আমাদের উপগ্রহ রয়েছে যেগুলি ওজোন স্তরের অবক্ষয় সম্পর্কে আমাদের তথ্য প্রদান করে। সেই উপগ্রহগুলি হলো সোভিয়েত ইউনিয়ন বা পূর্বতন সোভিয়েত ইউনিয়নের নিম্বাস 3, নিম্বাস 4, এক্সপ্লোর 5, টেরস 4, এই সমস্ত যে উপগ্রহগুলি আছে সেই উপগ্রহগুলি এই ওজোন স্তর সম্পর্কে আমাদের বিভিন্ন তথ্য প্রদান করে এবং সেগুলি থেকে আমরা দেখতে পাই যে ওজোন স্তরের অবক্ষয় ঘটছে। আমি উপগ্রহগুলির নাম আবার বলছি একবার, নিম্বাস 3, নিম্বাস 4, এক্সপ্লোর
বা এক্সপ্লোরার আর টাইরস বা ট্রিরস 4। এবার আসি আমরা ওজোন গহ্বর সম্পর্কে। ওজোন গহ্বর কাকে বলে? সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে দক্ষিণ গোলার্ধের বসন্তকালে আন্টার্কটিকা মহাদেশের ওপর ওজোন স্তরের ঘনত্ব হ্রাসপ্রাপ্তিকে ওজোন গহ্বর বলা হয়। তাহলে সংজ্ঞা আকারে যদি ওজোন গহ্বর, ওজোন কিন্তু অবক্ষয় ঘটে, কিন্তু সবসময়ই অবক্ষয়, বছরের সারা বছরে কিছু না কিছু পরিমাণ অবক্ষয় ঘটে, কিন্তু সমস্তটাকে আমরা ওজোন গহ্বর বলতে পারি না। কিন্তু ওজোন গহ্বর বছরের একটি নির্দিষ্ট সময়ে ওজোন স্তরের মধ্যে একটি ছিদ্র বা গর্তের সৃষ্টি হয়, সেগুলিকে বলি। তাহলে এটাকে সংজ্ঞা আকারে বললে এরম আসছে: সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে বসন্তকালে আন্টার্কটিকা মহাদেশের উপরে ওজোন স্তরের ঘনত্বের হ্রাসপ্রাপ্তিকে ওজোন গহ্বর বলা হয়। এই ওজোন গহ্বরের যদি আমরা প্রমাণ চাই, অনেকে বলতেই পারে যে ওজোন গহ্বরটা কীভাবে আমরা লক্ষ্য করবো যে ওজোন গহ্বর এলো, বা আমাদের এখানে প্রমাণ কী আছে? তাহলে প্রমাণস্বরূপ 1985 খ্রিস্টাব্দে জোসেফ ফরম্যানের নেতৃত্বে ব্রিটিশ আন্টার্কটিকা সমীক্ষা দল, মানে ব্রিটিশ যে সমীক্ষা দল ছিল আন্টার্কটিকার, সেই আন্টার্কটিকার উপরে বসন্তকালে ওজোন স্তরে 40% অবক্ষয় লক্ষ্য করেন। তাহলে এই যে অত বৃহৎ শতাংশ একটা গহ্বর সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটা থেকেই এই ওজোন গহ্বর জিনিসটা এসেছে। 1985 সালে প্রথম কে লক্ষ্য করেন ওজোন গহ্বর? জোসেফ ফরম্যানের নেতৃত্বে ব্রিটিশ আন্টার্কটিকার সমীক্ষা দল। এরপরে 1987 খ্রিস্টাব্দের মার্চ থেকে অক্টোবর মাসে আন্টার্কটিকায় একটি বহুজাতিক অভিযান সংগঠিত হয়। এই সমীক্ষায় বলা হয় যে আগস্ট ও অক্টোবরের মধ্যে আন্টার্কটিকার ওজনের গড় স্বাভাবিক কেন্দ্রীভবন 50% হ্রাস পেয়েছে। কিছু কিছু স্থানে ওই ওজনবিহীন গর্ত বা ছিদ্রগুলিকে ওজোন গহ্বর বা ওজোন ছিদ্র বলা হয়। বিভিন্ন স্থানে এই ছিদ্রগুলো বৃহৎ থাকে, আবার অনেক সময় ছোট ছোট হয়। এই ছিদ্রগুলোকেই আমরা ওজোন গহ্বর বা ওজোন ছিদ্র বলে থাকি। আন্টার্কটিকায় বিভিন্ন সময়ে বা বছরের বিভিন্ন সময়ে ওজনের ঘনত্ব নিম্নলিখিত মাত্রায় হ্রাস পেয়েছে। আমরা বর্তমান দিনেও এই কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি যে আমাদের উত্তর মেরু অঞ্চলে, একটি খবর পাচ্ছি, উত্তর মেরু অঞ্চলে ওজোন স্তরে একটি বৃহৎ গর্তের সৃষ্টি হয়েছে। এই জিনিসটাকেই বলা হয় ওজোন গহ্বর বা ওজোন হোল। এই ওজোন গহ্বরের আমরা যদি বিস্তার ধরি, যে বিস্তার কতটা, 1987 খ্রিস্টাব্দে যে অক্টোবর থেকে মার্চ মাস থেকে অক্টোবর মাসের মধ্যে যে সমীক্ষা বা হয়েছিল, সেখানে যেটা দেখা যায় যে এর যে গহ্বরের আয়তন, সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের আয়তনের দ্বিগুণ ছিল। এবং 1992 খ্রিস্টাব্দের বসন্তকালে আন্টার্কটিকায় সৃষ্ট যে ওজোন গহ্বর, তার আয়তন ছিল প্রায় উত্তর আমেরিকার সমান, প্রায় 2.32 কোটি বর্গ কিমি তোমরা ধরে রাখতে পারো। উত্তর আমেরিকার যে আয়তন তার প্রায় সমান। এবং 2000 খ্রিস্টাব্দে ওই স্থানে বসন্তকালে ওজোন গহ্বরের আয়তন বৃদ্ধি পেয়েছে প্রায় 2.97 কোটি বর্গ কিমি। তাহলে প্রথমে ছিল 2.32 কোটি বর্গ কিমি, এবং পরে 2000 খ্রিস্টাব্দে, অর্থাৎ তখন থেকে 8 বছর পরে, এর আয়তনটা বৃদ্ধি পেয়েছে 2.97 কোটি বর্গ কিমিতে। উত্তর গোলার্ধের গ্রিনল্যান্ড এবং সুমেরু অঞ্চলেও তোমরা এই ওজোন গহ্বর লক্ষ্য করতে পারবে। মানে আমাদের যে সমস্ত তথ্য আসছে সেখানে লক্ষ্য করা যায় যে উত্তর গোলার্ধের গ্রিনল্যান্ড এবং সুমেরু অঞ্চলেও ওজোন গহ্বর রয়েছে। এই ওজোন গহ্বর যে সৃষ্টি হয়, সেই সৃষ্টির একটি প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা আমরা একটু আলোচনা করি। ওজোন গহ্বর সৃষ্টির ক্ষেত্রে যে গ্যাসকে বা যে জিনিসটাকে আমরা বেশি করে দায়ী করব, সেটা হচ্ছে ক্লোরিন। এই ক্লোরিন কণাগুলি বিশেষভাবে দায়ী এই ওজোন গহ্বর সৃষ্টির ক্ষেত্রে। তাহলে আমরা যদি ওজোন গহ্বর সৃষ্টির প্রক্রিয়াটিকে, বা ওজোন গহ্বর কীভাবে সৃষ্টি হচ্ছে সেটিকে যদি আমরা ধাপে ধাপে দেখাই, তাহলে প্রথমে যেটি হয় সেটি হচ্ছে 1 নম্বর, আন্টার্কটিকাতে শীতকালে তাপমাত্রার হ্রাসপ্রাপ্তির কারণে দক্ষিণ মেরুর পার্শ্বস্থ অঞ্চলে যে পশ্চিমা বায়ুর গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত হয়। শীতকালে তাপমাত্রা হ্রাস ঘটে অবশ্যই মেরু অঞ্চলে, তার ফলে কি হচ্ছে, পশ্চিমা বায়ুর গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং একটি ঘূর্ণনের উৎপত্তি হয়। এরপর 2 নম্বরে আসা যাক,
তাহলে এই সময় উষ্ণতা হ্রাস পেয়ে প্রায় 85°C নিচে নামার ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে অত্যন্ত শীতল প্রকৃতির মেঘ সৃষ্টি হয়, যাকে মেরু স্ট্র্যাটোস্ফিয়ারিক মেঘ বা পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড পিএসসি বলা হয়। এই মেঘ মধ্যস্থ বরফ কেলাস বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক উপাদানের সঙ্গে বিক্রিয়া করার ফলে নাইট্রোজেন অক্সাইডগুলিকে নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত করে, বা যে নাইট্রোজেন অক্সাইডগুলি থাকে সেগুলো কি হয়, এই বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত বিভিন্ন উপাদানের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। এই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ক্লোরিনের কোনো বিক্রিয়া হয় না, ফলে ক্লোরোফ্লুরোকার্বনের থেকে সৃষ্ট ক্লোরিনগুলি নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে না। এবার যদি 3 নম্বর স্টেপে আমরা আসি, সেখানে যেটা জিনিসটা ঘটে সেটা হচ্ছে এই সেপ্টেম্বর মাসেরই শেষার্ধে অর্থাৎ বসন্তকালে আন্টার্কটিকার আকাশে সূর্যের আগমন ঘটে, ফলে এই ক্লোরিন কণাগুলি সক্রিয় হয়ে পড়ায় ওজোনের বিশ্লিষ্টকরণ শুরু করে, অর্থাৎ ওজোনকে ক্ষয় ঘটাতে শুরু করে। কারণ সেগুলি যেহেতু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কোনো বিক্রিয়া করছে না, ফলে এই ক্লোরোফ্লুরোকার্বনের মধ্যে যে ক্লোরিনটা থাকে সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকছে না সেই সময়টা, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষার্ধে এটা কি করছে, যখন সূর্যের আগমন ঘটছে তখন হচ্ছে ওজোন স্তরের বিশ্লিষ্টকরণ শুরু করে দেয়। একটি ক্লোরিন পরমাণুর সঙ্গে বিক্রিয়ার ফলে 1 লক্ষ ওজোন অণু বিশিষ্ট হয়ে একটি ক্লোরিন অণু পরমাণুর সঙ্গে, ভালো করে শুনবে তোমরা, একটি ক্লোরিন পরমাণুর সঙ্গে বিক্রিয়া যখন করছে তখন 1 লক্ষ ডজন অণু বিশিষ্ট হয়ে বা ভেঙে গিয়ে অক্সিজেন পরমাণু ও অক্সিজেন অণু সৃষ্টি করছে। আমি বিক্রিয়াটি তোমাদের ছবিতে দিয়ে দেব, সেটাকে ভালো করে দেখবে। আর এইভাবেই কি হচ্ছে, এই ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ওজোন গহ্বরের উৎপত্তি ঘটছে। বিক্রিয়াটি হচ্ছে Cl2 প্লাস ইউভি এর সঙ্গে বিক্রিয়া করছে, ফলে কি তৈরি হচ্ছে 2Cl, আর তারপরে কি হচ্ছে Cl2 প্লাস O3, এটা কি হচ্ছে C10 প্লাস O2। যদি তোমরা বসন্তকালে যাও, বসন্তকালের পরে ওজোন উৎপন্ন হওয়ার ফলে যে ওজোন স্তর পূর্বাবস্থায় ফিরে, বসন্তকালের দিকে আস্তে আস্তে, শীতকালের শেষের দিকে কি হচ্ছে, এটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, বা শীতকালটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন এই জিনিসটা আস্তে আস্তে বিনষ্ট হচ্ছে, এবং বসন্তকালের পরে এই ওজোন উৎপন্ন হয়। এই ওজোন যে গ্যাসটা বা ওজোন স্তরটা আস্তে আস্তে নিজের পূর্বাবস্থায় ফিরে আসে, যদিও ওজোন মানে অবক্ষয়ের যে তুলনা তোমরা যদি করো, সেখানে ওজোনের উৎপন্ন হওয়ার মাত্রা কম থাকে, তবে ওজোন গহ্বর সৃষ্টি হতে পারে। কারণ এই যে মাত্রাটা ওজোন যে উৎপন্ন হয়, এর মাত্রাটা অনেকাংশে কমে গেছে, এর ফলে তোমরা কিন্তু দেখতে পারো যে ওজোন গহ্বরটা রয়েই যাচ্ছে, পুরোপুরি যে সেরে উঠছে তা কিন্তু নয়। আজকে আমার ক্লাসটা এই পর্যন্তই ছিল। সকলকে ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।